আ- আজকে থাক, বিয়েবাড়ি অনেক কাজ। আমি আম্মা চাচি আম্মাদের সাথে একটু সাহায্য করে গিয়ে কাজে। বিবি জানুর বাহানা বুঝে বিরক্ত হয়ে হালকা ধমকেই বলেন। তোর কাজ কি? তুই মেহেদি পর। এই বলে বিবি জান গ্রামের দুইজন মহিলার দিকে তাকিয়ে বলেন। সাদিয়ার মা আর সোফিয়ার মা, লাগাও তো সুন্দর মেহেন্দি আমার নাত বউয়ের হাতে। বিবিজানের কথায় সেই মহিলারা মাথা নেড়ে হেসে বলেন। সে তো লাগিয়ে দিচ্ছি। এই বলে ওনারা নাঝার সামনে এসে বসে পড়েন দুপাশে দুইজন আর বলেন। হাত দাও তো মা। নাঝা আর কি করবে, নিজের দুই হাত বাড়িয়ে দেয়। বিতৃষ্ণায় গা গুলাচ্ছে ওর। নাঝা মুখ তুলে চারিপাশে একবার তাকায়। তখনই তার চোখে পড়ে তরসিদের দিকে, যেখানে রুদ্র স্পিকার সেট করছে গান বাজানোর জন্যে। সবাই হাসি ঠাট্টায় মেতেছেন, কিন্তু তৌসির এসবের কিছুই করছে না। সে এক মোহবিষ্ট নেত্রে নাঝার দিকে তাকিয়ে আছে। তৌসিরের এই চাহনিতে নাঝার অন্তরের অন্তঃস্থল মুচড়ে ওঠে। আগে যখন তৌসির ওর পানে এভাবে তাকাতো, নাঝা মনে করতো তৌসির হয়তো তাকে ভালোবেসে এভাবে তাকাচ্ছে, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। তৌসির তাকে ভালোবাসেনি, আপন ভাবেনি। এতদিন যাই করেছে সবই ধোঁয়াশা ছিল, সবই ধোঁয়াশা। এইটা ভেবে নাঝার বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশি কষ্ট হচ্ছে। কি করে পারলো তৌসির ওকে দিয়ে খুন করাতে? এতটা নিচু কাজ কিভাবে করলো? নাঝা তৌসিরের থেকে চোখ ফিরিয়ে নেয়, আর তাকায় না তৌসিরের পানে, আর কখনো তাকাবেও না। এটাই শেষ তাকানো। সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন তৌসিরের বন্দিনী হয়ে থাকবে ততদিন সে তৌসিরের সাথে কথা বলবে না, আর না তার দিকে তাকাবে। তাকাবে না সে এই মানবের দিকে, যে তাকে আটকে রাখার জন্য হাজারো পথ থাকা সত্ত্বেও নিকৃষ্ট একটা পথ বেছে নিয়েছে, যে নিজের বিবেচনার কথায় তাকে মেরেও ফেলতে পারে। নাঝা যখন তৌসিরের দিকে চেয়েছিল অতিশয় শান্তি অনুভব করেছিল তৌসির তাতে, কিন্তু যখন সে চোখ ফিরিয়ে নিয়েছে ঘৃণা তাচ্ছিলে, তখন মনে হচ্ছে এটা ঘৃণার পাহাড় তৌসিরের বুকে ধসে পড়ছে। মেহেদি দিয়ে নাঝা ডান হাতের পাতায় লেখা হয় তৌসির, আর বা হাতের পাতায় লেখা হয় মেয়র সাহেব। নাঝা এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রয়। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে সে পড়ল! নিজের কুড়া খাদে আজ নিজেই পড়ল, খুব বিধ্বস্তভাবে পড়ল। যে মানুষটা নিজ স্বার্থে তাকে খুনি বানালো, যে মানুষটাকে সে ঘৃণা করে, তার নামই হাতে লিখতে হচ্ছে, আর সেটা নীরবে তাকে দেখতে হচ্ছে। গ্রামের মহিলারা টুকটাক গান গীত গাইছেন, তার মাঝেই স্পিকারে রুদ্র বাজিয়ে দেয়। সেদিকে সামলিয়ে তৌসিরের পাশে এসে বিবিজান দাঁড়ান। এতে নাঝা আড়াল হয়ে যায় তৌসিরের দৃষ্টি হতে। তৌসির বিবিজানের দিকে মুখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করে। আমার সিগন্যাল ফ্যাত করছে না তো আর? বিবিজান আলতো মাথা নাড়িয়ে উত্তর দেন। না, এক ডোসে। তৌসির আবারও জিজ্ঞাসা করে। ভাত খাইছে? খাইছে। জ্ঞান ফেরার পর বাড়ি হুমকি দিয়া বুঝাইয়া গোসল করাইছি, ভাত খাওয়াইছি। এখন এসব বাদ দে, লিস্ট। তৌসির ভ্রু কুচকায়। কি তার লিস্ট? বিবিজান নুহমানকে উদ্দেশ্য করে বলেন। নোহমান লেখ, কাপড়ের বাজারের লিস্ট, ঘরের লাইগা, আগে লুঙ্গি আর সেন্ট গেঞ্জি হিসাব কর। নুহমান বলে। খাতা কলম নিয়ে আইতেছি। নিয়ে আয়। তৌসির লুঙ্গি গেঞ্জির কথা শুনে মিনহাজ মামাকে জিজ্ঞাসা করে। মামা, লঙ্গির দাম কত নিম্নে? মিনহাজ মামা একটু ভেবে উত্তর দেন। 350 হয়তো। 450 শুনে তৌসিরের মাথায় হাত। বিগত 3 বছরে নিজে কিনেনি লুঙ্গি, তাই জানা ছিল না। এত দাম শুনে ও বলে ওঠে। লঙ্গির যে ঠাটা পড়া দাম, সামনে তো দেখতেছি লঙ্গি লঙ্গি কোমরে না লাগাইয়া বউয়ের ওড়না পেছাইয়া হাঁটতে হইব। বিবিজান তৌসিরের কথাই বলেন। তোর বইয়ের তো লন্ডনি আমেরিকানি রং বেরঙের উন্না আছে। তৌসির হালকা তাচ্ছিল্য হাসে। চাচা ফুপিরা লন্ডনি আমেরিকানি আর সিনালের কাপড়ের অভাব নাই। প্রতিদিন দেখবা নয়া নয়া রূপে। আমি সাপ সাপ বলতাছি, আমি ওদের দুই ঈদে দুইটা দিমু, যেন নয়াগুলো যত্ন করে তুইলা রাখে। বিবিজান বিরক্তি প্রকাশ করে বলেন। কেন দুইটা দিবি কেন? ও তোর বউ, এত টাকা পয়সা দিয়া কি করবি তুই? ওর যা চায় মন, পড়তে খাইতে তাই ওরে খাওয়াস, তাই ওরে পড়াস। মনে রাখিস, টাকা পয়সা হাতের ময়লা, শখ যেন অপূর্ণ না থাকে। তৌসির মুখ বাঁকিয়ে বলল। দিমু তো, তবে খুবই সীমিত, অত সাউ আমার আবার প্রয়োজন নাই। নাজিম চাচা তৌসিরের এই হার কিপটামিতে খুবই বিরক্ত। উনি বিবিজানের কাছে বিচার দেন। মা, ওরে একটু
বুঝাইয়া কও একটু কম কিপটামি করতে। নিজে একটা জাঙ্গিয়া পর্যন্ত কিনে না, আমার দুইটা আছে, ওইটা নিয়েও টানাটানি করে, বেশরম একটা। বিবিজান কি বিচার করবেন, উনি উল্টো নাজেম চাচার দিকে আর চোখে তাকিয়ে বলেন, তোর শরম করে না? ভাতিজা যখন তোর জায়গা নিয়ে টানাটানি করে তখন ওইগুলো ওলে দিলেই তো পারস। নিজে নয়া দুইটা কিনে নে। নাজেম চাচা মায়ের কথায় বড়ই হতাশ হন, উনি আর সুবিধা পেলেন না। তাওসির হাসতে হাসতে বলে, অন্যের পাশে বাস ঢুকাইতে গিয়ে নিজের পাশে তাল গাছ ঢুকাইয়া নামে হইল অতি চালাকি। মিনহাজ মামা নাজেম চাচার কাঁধে হাত দিয়ে সমবেদনা দিয়ে বিবিজানকে বলেন। খালাম্মা, তুমি কিন্তু আমার বন্ধুদের সুবিচার দিলা না। বিবিজান গায়ের চাদরটা ঠিক করে ওদের পাশে সোফায় বসতে বসতে বলেন, তুই সুবিচার মারাইছ না? তোর ওপর আমার মেজাজ খারাপ। মিনহাজ মামা যেমন তৌসিরের মামা, ঠিক তেমনি বিবিজানের ছোট বোনের ছেলে, অর্থাৎ তৌসিরের মা হলো তৌসিরের বাবার খালাতো বোন। মিনহাজ মামা মেজাজ খারাপ কথাটা শুনে কপালে কয়েক ভাঁজ ফেলে জিজ্ঞাসা করেন, আমি কিতা করলাম আবার? এর মধ্যে নুহমান খাতা কলম নিয়ে হাজির হয়। বিবিজান সেগুলো হাতে নিতে নিতে নুহমানের দিকে আর চোখে তাকিয়ে বলেন, খাতা কলম আনতে গেছিলি নাকি ইন্ডিয়া থেকে শেখের মাইরাতে আনতে গেছিলি? এত সময় লাগলো কেন? নুহমান রুদ্রের পাশে বসতে বসতে বলে, খাতা কলম আনতে গিয়ে মুতে ধরে নিয়েছিল, তাই বাথরুমে গেলাম। তৌসির বিবিজানকে নুহমানের কথা শুনে বলে, বিবিজান, ওর ওইটা অটো হইয়া গেছে, মিনিটে মিনিটে ওর মতে ধরে যায়, ওর ওইটা চেঞ্জ করতে হইব। রুদ্র আর কেরামত সাথে সাথে বলে ওঠে। আস্তাগফিরুল্লাহ। বিবিজান আলতো হেসে বলেন, চেঞ্জ কইরা তোরটা দিয়া দে। তৌসির ঠোঁট কেটে হেসে বলে, দাদারটা দিয়ে দিতে পারো, এমনিতেও লস প্রজেক্ট। এসব মজার মধ্যে তৌসিরের বেখেয়ালিতে প্রিন্সের হাত থেকে ছুটে যায়। প্রিন্স চঞ্চল, খুব চঞ্চল। সে নাজার একটা বিড়ালকে সদর দরজায় দেখে সেদিকে ছুটে যায়। এই দেখে তৌসির চোখ বড় বড় করে উঠে দাঁড়ায়। লুঙ্গির কোনা হাতে নিয়ে সে আর রুদ্র দৌড় দেয় প্রিন্সকে আটকাতে। বিড়ালটাকে না খেয়ে ফেলে এই ভয়ে। বিড়ালটাকে ধাওয়া করে প্রিন্স ওকে বাড়ির উঠানে নিয়ে এসেছে। বিড়াল আগে দৌড়াচ্ছে, প্রিন্স তার পেছনে। তৌসির, রুদ্র, নুহমান, নাজেম চাচা দৌড়াচ্ছেন তাদের আশেপাশে, কিন্তু প্রিন্সকে ধরতে পারছেন না। তৌসির রুদ্রকে চিৎকার করে বলে, মাঙ্গের নাতি কুত্তর বাসারে ধর, ও যদি আমার বউয়ের বিড়ালের কিছু করে তো আমার বউ আমার পরন থেকে লঙ্গি খুললে নিবে, তাড়াতাড়ি ধর ওরে। রুদ্র প্রিন্সকে ঝাপটা মেরে ধরার জন্য আগাতে আগাতে বলে। ধরতে পারলে তো ধর্ম। তৌসির সুযোগ বুঝে প্রিন্সের গলায় বাঁধা রশিটা টেনে ধরে তাকে আটকায়, আর রুদ্র বিড়ালটাকে কোলে নেয়। প্রিন্সকে ধরে তৌসির নাজেম চাচার হাতে তার রশি দিয়ে বলে, তুমি কষ্ট করে এটা কুঠিয়ে নিয়ে যাও, আমি আইতাছি। তৌসির নাজেম চাচার হাতে প্রিন্সকে ধরিয়ে দিয়ে রুদ্রর কাছ থেকে বিড়ালটা কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। নাঝার দিকে এগিয়ে যায়। নাঝার ভেতরে ফেটে যাচ্ছিল এতক্ষণ, কিছু করতেও পারছিল না আর না বলতে। ও তো মনে করেছিল তৌসিরের সিংহ হয়তো তার বিড়ালকে শেষ করে দিয়েছে, কিন্তু না, তেমন কিছু হয়নি। ওর বিড়ালটা সুস্থ আছে। তৌসির বিড়ালটাকে নাঝার কাছে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে দূর থেকে বলে, তোমার বিলের কিচ্ছু হয়নি, আমি হতে দেইনি। নাঝা তৌসিরের দিকে তাকালে মাথা নাড়ায়। তৌসির ভেবেছিল নাঝা ওর দিকে তাকিয়ে মাথা নাড়াবে, কিন্তু সে তাকালো না। কেন তাকালো না? আবার ঘৃণা করতে শুরু করেছে? অবশ্য সে যা কাজ করেছে সেটা ঘৃণারই যোগ্য। তারপরও তৌসির নিজ জায়গা হতে সরে না, বেহায়া হয়ে দাঁড়িয়ে থাকে। যদি একটাবার ভুল করে হলেও যদি নাঝা ওর দিকে তাকায়, তাহলে তৌসিরের অন্তরাত্মা শান্তি পাবে। তৌসির নিজের ব্যাকুলতা আর কি নাম দিবে বুঝে উঠতে পারে না, শুধু তাকিয়ে রয়। একটাবার যেন নাঝা ওর পানে দৃষ্টি বোলায়, কিন্তু নাঝা তাকায় না, মাথা নিচু করেই রয়। তৌসিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দাঁত চেপে মনে মনে বলে, দাঁড়ালো চুত মারানি সিনাল, তোর সাউয়া মাউয়া আমি বের করমু। একবার খালি একলা পাই তোরে, তোর সাউয়া জাল আমি থাপড়াইয়া নামামু, নটি কোথাকার। এটা মনে মনে শুধিয়ে তৌসির ভারী মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নাঝার বুকে টেনে নেওয়ার আক্ষেপ তার প্রাণ পুড়ে যাচ্ছে, তবে সেটা সম্ভব হচ্ছে না। ভেবেছিল এখন বাড়ি এসে নাঝাকে একা পাবে, পেয়ে তার গালে দুটো চুমু খাবে, খানিকক্ষণ তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে, কিন্তু তা হলো না। সন্ধ্যার পর মার্জান ভিলা আজ এক টুকরো উৎসবে স্বর্গরাজ্যে রূপ ধারণ করেছে। চারিদিকে আলো, হাসি, সুর আর মানুষের ভিড়ে উৎসবের রং ছড়িয়ে পড়েছে। বিকেলের হালকা সোনালি আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়িও উঠান জুড়ে জ্বলে উঠেছে হাজারো ফেয়ারি লাইট। বাতাসে ভেসে বেড়াচ্ছে গাঁদা ও রজনীগন্ধার মাতাল করা সুবাস। এমন সময় বাড়ির ভিতর থেকে কনে ইকরাকে নিয়ে আসে তার কাজিনরা।
মেহেদি রঙের জমকালো লেহেঙ্গায় ইকরাকে আজ অপূর্ব লাগছে। পোশাকে সোনালি জরির কাজ আর খচিত পাথরগুলো কৃত্রিম আলোয় হীরের মতো ঝিকমিক করছে। মাথায় ফুলের টিকলি, হাতে পায়ে আধা শুকনো মেহেদির আলপনা, আর মুখে সে চিরাচরিত লাজুক হাসি। সব মিলিয়ে তাকে পুরো দস্তুর বধূ লাগছে। স্টেজের সজ্জাও দেখিবার মতো, চারিপাশে ফুলে মোড়া, উপরে ঝুলে থাকা ছোট ছোট বাতিগুলো তারার মতো জ্বলছে। ইকরাকে স্টেজে বসানোর পরপরই তার কাজিন, ফুপাফুপি, বন্ধুবান্ধব সবাই তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। কেউ মোবাইল উঁচিয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ইকরা আসার কিছুক্ষণ পরে ডিজে সাউন্ড সিস্টেমে বিট বাড়তে চারিদিক কেঁপে ওঠে। কাজিনরা দল বেঁধে মঞ্চের সামনে এসে শুরু করলো ধামাকা নাচ। তাদের তালে তাল মিলিয়ে অতিথিরাও করতালিতে মুখর হন। ঢোল বাদকের ঢোলের বাড়ি পড়তে পরিবেশ হয়েছে আরও রঙিন। একপাশে খাবারের এলাহি আয়োজন, ফুচকা লাইভ স্টেশনে লম্বা লাইন, কেউ চটপটি আর চাটে মগ্ন, কেউ আবার কাবাব আর গ্রিলের গন্ধে জিভে জল আনছে। দূর থেকে ভেসে আসছে কাচ্চি বিরিয়ানির মন মাতানো সুবাস। শিশুদের হাতে আইসক্রিম, বড়দের হাতে জুসের গ্লাস, সবাই উৎসবের আমেজে ডুবে আছে। ফটোবুথেও ভিড় কম নয়। ফুলের দোলনায় বসে কনের সাথে ছবি তুলতে ছোট বড় সবারই প্রবল উৎসাহ। ফটোগ্রাফাররা এদিক সেদিক দৌড়ে মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত। কখনো ক্যান্ডিড, কখনো ক্লোজ আপ, আবার কখনো ড্রোন শটে পুরো বাড়ির উৎসবের চিত্র নেওয়া হচ্ছে। এত কিছুর মাঝে স্টেজে বসে ইকরা সব দেখছে। তার হাতে এখনো মেহেদি লাগানো বাকি। নাচ গান শেষে সে মেহেদি পরবে। তার ঠোঁটের কোণে হাসি থাকলেও মনে মনে সে ভাবছে অন্য কথা। এই যে এত আত্মীয় স্বজন আজ তাকে ঘিরে নাচছে, খাচ্ছে, এদের অনেকেরই একসময় তার বাবার সম্পত্তি নিয়ে কি ভয়ানক কামড়াকামড়ি না করেছিল। স্বার্থপরের দল সব। ইকরা আর বসে থাকতে পারলো না। ইকরা একবার উঠে দাঁড়িয়ে তার চাচাতো ভাই মাহবুবকে ডাক দেয়। মাহবুব, আমি যে গানে নাচবো বলেছিলাম সেটা বাজাতো ভাই আমার। মাহবুব মাথা নেড়ে ইশারায় ডিজেকে গান বদলাতে বলে। ইকরা ধীর পায়ে স্টেজের মধ্যমণি হয়ে দাঁড়ায়। স্পিকারে গান বাজতে ইকরা আর তার কাজিন মহল ফেটে পড়ে উচ্ছ্বাসে। এটা তাদের আগে থেকে প্ল্যান করা। গানের তালে তালে তাদের সেই উড়াধুরা নাচ দেখে উপস্থিত অনেকেই ভিমরি খাওয়ার জোগাড়। নিজের মেহেদি অনুষ্ঠানে কনে এমন গানে নাচতে পারে তা অনেকেরই কল্পনার বাইরে। মাহবুব ভিড় থেকে একটু সরে এসে পকেট থেকে ফোন বের করলো। ওপার সে ধ্রুবকে ভিডিও কল দিল, কিন্তু ধ্রুব ফোন ধরছে না। ওদিকে ধ্রুবর অবস্থা তথৈবচ। সে নিজের ঘরের দরজা বন্ধ করে বাথরুম আর বেডরুমের মধ্যে পায়চারি করছে। হাতে এক বোতল হারপিক। ইকরাকে বিয়ে করাচ্ছে, মরে যাওয়ায় তার কাছে শ্রেয় মনে হচ্ছে, কিন্তু সমস্যা হলো হারপিক খাওয়ার সাহসটা তো সঞ্চয় করতে পারেনি সে। যদি সত্যি সত্যি মরে যায়, কত কান্নাকাটি, কত আহাজারি করলো সে, কিন্তু বাবার এক কথা বিয়ে না করলে তার যে পুত্র করে দেবেন। অগত্যা মাহবুবের অনবরত কলের অত্যাচারে সে ফোনটা রিসিভ করে। মাহবুব ভিডিও কলে ইকরার নাচ দেখিয়ে হাসতে হাসতে বলে, দুলা ভাই দেখো, তোমাকে পাওয়ার আনন্দে ইকরা আপু কেমন নাচতেছে। ধ্রুব বিরক্ত মুখে ঠান্ডা গলায় বলে, তোর আপার কাছে ফোন দে। মাহবুব ফোন নিয়ে ভিড় ঠেলে ইকরার কাছে যায়। ইকরা নাচের ফাঁকে ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে আসে। হাঁপাতে হাঁপাতে ধ্রুব জিজ্ঞাসা করে, কেমন লাগছে আমাকে? ধ্রুব নাকমুখ কুচকে উত্তর দেয়। ডাইনি লাগছে, একদম ডাইনি। ইকরা চোখ বড় বড় করে ধমকে উঠে, তোর ওই বগামার্কা মুখ দিয়ে কি কোনোদিন ভালো কথা বের হবে না? আমি তোর হবু বউ, একটু সুন্দর করে বলতে পারো না যে সুন্দর লাগছে? ধ্রুব দাঁতে দাঁত চেপে বলে, শোন ইকরা, একটা কথা তোকে জানিয়ে রাখি, তোকে বিয়ে করছি শুধু পরিবারের চাপে, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করব, আর সেটা করব নিজের পছন্দে। কথাটা শুনে ইকরা মুচকি হাসে, তারপর খুব ঠান্ডা গলায় মারাত্মক ভঙ্গিতে বলে, হারামজাদা, বেশি উড়িস না বিয়ে বিয়ে করে, নয়তো বিয়ে করার যন্ত্রণায় কেটে রেখে দিব আমি ইকরা, মনে রাখিস। ইকরার মুখে এমন কথা শুনে ধ্রুব চোখ কপালে এসে তোতলে বলে, ছি, তুই কতটা নোংরা, তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। তো মর না, আমি কি আটকে রেখেছি নাকি? যা মর গিয়ে। সম্মান দিয়ে কথা বল, আমি তোর স্বামী হতে যাচ্ছি। তুমি আমার বাল হতে যাচ্ছ। রাখলাম ফোন, গাধা কোথাকার। এই বলে ইকরা খটাস করে ফোন কেটে দেয়। বুকের ভেতরটা একটু মুচড় দিয়ে উঠে তার। সে জানে ধ্রুব তাকে পছন্দ করে না, একটুও না। সব জেনে শুনে সেই আগুনের ওপর দিয়ে হাঁটছে, কারণ জেদ আর ভালোবাসার দ্বন্দ্বে এসে ধ্রুবকেই আপন করে পেতে চায়। ঘড়ির কাঁটা এখন 11টার ঘর ছুঁই ছুঁই। শিকদার বাড়ির বিশাল প্রাচীরের ভেতর নেমে এসেছে এক অখণ্ড শ্বাসরোধী মৌনতা। বাগানের জোনাকি পোকাগুলো আজ ভয়ে আলো নেভাতে ভুলে গেছে বোধহয়। আধমুখী ঘোর আধারের বুক চিরে বাগানের এক কোণে পুরনো কয়েক আমল আগের আম গাছটার নিচে চলছে এক জরুরি বৈঠক। সোফায় গোল হয়ে বসে আছেন শিকদার বংশের বর্তমান ও প্রবীণ কর্তারা।
তৌসির, তার বাবা, দাদাজান এবং পরিবারের শক্তখুঁটি বিবিজান। তাদের ঘিরে আছেন তৌসিরের 5 চাচা, সাথে মিনহাজ মামা, রুদ্র, নুহমান, কেরামত। সবার দৃষ্টি নিবদ্ধ মাঝখানে টি টেবিলটার উপর। সেখানে ছড়িয়ে আছে কিছু স্থিরচিত্র। এই স্থিরচিত্রগুলো সাধারণ ছবি নয়, এক একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এক একটাতে আছে রোমহর্ষক চিত্রপট। তৌসিরের দৃষ্টি সেদিকে স্থির। তার চোখে মুখে জমে আছে প্রস্তর কঠিন মৌনবিরাম স্তব্ধতা, কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত ও হৃৎপিণ্ডটা ধরে সজোরে ধীর গতিতে টানছে। জিহবা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোয়াল শক্ত হয়ে আছে তৌসিরের। কিছু মুহূর্ত ছবির দিকে তাকানোর পর তৌসিরের হাতটা অবচেতনেই এগিয়ে যায় টেবিলের দিকে। আঙ্গুলের ডগায় উঠে আসে এক টুকরো ছবি, কিন্তু তাতে যে ঘোর ভয়ঙ্কর দৃশ্যপট আটকে আছে তা জীবন্ত বিভীষিকা। ছবিতে দেখা যাচ্ছে ওয়াসেম নামের এক পৈশাচিক পুরুষ, তার হাতে উদ্যত একটা তীক্ষ্ণ ছুরি, যার আগা গেঁথে আছে এক নারীর নিচের স্তনের মাঝখানে। সে এটা গেঁথে দিয়ে পৈশাচিক আনন্দে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। সাথে তো আছেই চারিদিকে রক্তের আলপনা। ছবিটার দিকে তাকিয়ে তৌসিরের মেরুদণ্ড বেয়ে একটা রক্ত জমাট করা শৈত্যস্রোত নেমে যায়। খুন মানুষ করে, কিন্তু এতটা নৃশংসতা, এতটা বীভৎস উল্লাস আদৌ কিভাবে করতে পারে? কে সে? মানুষ? বোধহয় সে মানুষ নয়। তৌসিরও খুন করে, তথাপি এতটা নির্দয়ভাবে কখনোই সে করে না। নারী বলে কথা, তাকে এভাবে মারা যায়? কিন্তু তৌসিরের অস্বস্তি শুধু খুনের দৃশ্য নিয়ে নয়, তার চোখ আটকে আছে ঘাতকের চেহারায়, ওয়াসেমের চেহারায়। এই যে তারই প্রতিবিম্ব, আয়নায় দাঁড়ালে যেমন নিজেকে দেখা যায়, ওয়াসেম ঠিক তাই। পার্থক্য শুধু সময়ের চাপ আর জীবনযাপনে। তৌসিরের গালে সদ্য গজানো খোঁচা খোঁচা দাঁড়িয়ে, আর ওয়াসেমের গাল ভর্তি জংলি দাঁড়িয়ে। আর একটা সূক্ষ্ম পার্থক্য, ছবির লোকটার গায়ের রঙে রোদে পোড়া তামাটে ভাব, যেখানে তৌসির দুধ আলতা ফর্সা। তৌসিরের ঘোর কাটে, সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, গুজরাটটা তামিলনাড়ু অন্ধকার জগৎ ছেড়ে ও উত্তরপ্রদেশে রাজত্ব করতেছে কিভাবে? ওকে তো গুজরাটে রাখা হয়েছিল। দাদাজান বিরক্তিতে চিবুক নেড়ে চসূচক শব্দ করে গম্ভীর স্বরে বলেন, এই দাদা আমাদেরও ঘুম হারাম করেছে। ও উত্তরপ্রদেশে গেলে কি করে, কার ইশারায়? আজ 2 বছর পর এইটুকু তথ্য হাতে এলো, আর এর মধ্যেই ও বিভীষিকা হয়ে উঠেছে। তৌসিরের বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখে গভীর উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করেন, এখন কি করবে বাবা? তৌসির হাতের ছবিটা আলতো করে টেবিলে নামিয়ে রাখে। তার বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। তারপর ইস্পাত কঠিন গলায় বলে, আমি ওর সাথে দেখা করবো, কিন্তু তার আগে আমাদের নাগাল্যান্ডে যাইতে হইব। ছোটজনকে খুঁজে বের করাটা এখন সবচেয়ে জরুরি। তন্ময় চাচা কপালে চিন্তার ভাঁজ ফেলে বলেন, কিন্তু ও কি আদৌ কিছু জানে? নিজের জন্ম, নিজের অস্তিত্ব, এসব কি ওর মনে আছে? তৌসিরের জবাবে বড্ড নির্লিপ্ত ধারায়, ওর মনে থাকার কথা, ও রক্ত কথা বলে। মেজু চাচা, আমার যেহেতু মনে আছে, ওরও থাকবো। কথার মাঝখানে হঠাৎ বারুদ জ্বলে ওঠে। বিবিজান সোজা হয়ে উঠে দাঁড়ান আর হুঙ্কার দিয়ে উঠেন, আমি ওইসব শুনতে চাই না। কে কোথায় গেল, কে হারালো, রসাতলে যাক সব। আমার শুধু একটাই কথা, তামিলনাড়ুর ওই জমি আর টাকা শিকদার বাড়ির হওয়া চাই। আর সাবধান, আমার তৌসিরের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। যদি আমার নাতনির কিছু হয়, তবে আমি নূরজাহান কসম করে বলছি, এই শিকদার বাড়ি আমি নিজের হাতে জ্বালিয়ে দেব। মনে রাখো তৌসিরের দাদা। কথাগুলো বাতাসে ভাসিয়ে দিয়ে তিনি গায়ে চাদর ঠিক করতে করতে গটগট করে বাড়ির ভেতর চলে যাওয়ার জন্য পা বাড়ান। বিবিজানের যাওয়ার পথের দিকে তাকিয়ে তৌসিরের ঠোঁটের কোণে টেনে ধরে এক চিলতে ম্লান হাসি। এই দুর্দণ্ড প্রতাপশালী নারী তাকে বড্ড ভালোবাসেন। এই শাসনার হুমকি সবই ভালোবাসারই বর্ম। তৌসির এবার উঠে দাঁড়ায়, সবাইকে অভয় দিয়ে বলে, আপনারা চিন্তা করবেন না, ও আসেম আমার ছাওয়া মারতে পারবো না। কথাটা বলে সে যখন বাড়ির অন্দরমহলের দিকে পা বাড়াবে, তখনই ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। বাড়ির পুরনো জরাজীর্ণ প্রাচীরের ভাঙা অংশটার দিকে তাকাতে তার মনে হয় অন্ধকার সেখানে জমাট বেঁধে আছে। সে অন্ধকারের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে, শিকারী বাঘের মতো কেউ ওত পেতে আছে। তৌসিরের পা থমকে যায়। সে ইশারায় সবাইকে চুপ থাকতে বলে। নিঃশব্দে বিড়ালের মতো পা ফেলে সেদিকে এগোতে থাকে। কোমরের হোলিস্টার থেকে পিস্তলটা বের করে চোখের পলকে এক রাউন্ড গুলি ছড়ে ওই ভাঙা দেয়ালের দিকে, আর সাথে নিস্তব্ধতা খান খান করে গর্জন করে, কোন খাঙ্কের পোলা রে? এখানে যদি কেউ ঘাপটি মারিয়ে বইয়া থাকস, জলদি বের হ। উত্তরের অপেক্ষা না করে
তৌসির দ্বিতীয় গুলিটা চালায়। উপস্থিত সবাই হতভম্ব, কিছু বুঝে ওঠার আগেই বিপদের গন্ধ। তারাও তৌসিরের দিকে ছোটেন, কিন্তু হায়, নিয়তি এখন আড়ালে হাসছে। তৌসিরের দ্বিতীয় গুলির শব্দ মিলিয়ে যাওয়ার আগে বিপরীত দিক থেকে বাতাস চিরে দিয়ে আসে একটা তপ্ত সীসা। অব্যর্থ নিশান। একটা গুলি এসে সরাসরি বিদ্ধ করে দেয় তৌসিরকে। মুহূর্তেই তৌসিরের চোখের সামনে পৃথিবীটা দুলে ওঠে। ওর দুনিয়াটা কাত হয়ে যায় একদিকে। হাতের পিস্তলটা ছিটকে পড়ে মাটিতে। যন্ত্রণায় এক অমানবিক আর্তনাদ করে সে লুটিয়ে পড়তে চায়, কিন্তু মাটিতে পড়ার আগে ওর বাবা আর দাদা ওকে জাপটে ধরেন। তার বাবার বুকটা খালি হয়ে যায়। নিজের সন্তানকে এভাবে লুটিয়ে পড়তে দেখে কলিজাটা মুচড়ে উঠে ওনার। তিনি তৌসিরের মাথাটা নিজের বুকে চেপে ধরে চিৎকার করে উঠেন, পুত্র, আমার বাপ, তোর কি হইল? তৌসিরের প্রাণবায়ু এখন বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। এর মাঝে বাবার এমন হাহাকার তার কাছে বড্ড বেমানান লাগে। যন্ত্রণার তীব্রতায় আর মেজাজের তিক্ততায় সে বাবার বুকে লেপ্টে থেকে বিড়বিড় করে ওঠে, আমার শাওয়ার কি হয়েছে ওইটা না দেখে গিয়া আগে গিয়ে দেখ কোন বাইনচোদ আমারে গুলি মারলো। ধীরে ধীরে তৌসিরের চোখের পাতা ভারী হয়ে আসে, চোখ লেগে আসে তার। আজকে রাতটা তার অনেক বড় আক্ষেপের রাত হয়ে রইল। সে ভেবেছিল ঘরে ফিরেই তার কৈতরীকে বুকে জড়িয়ে ধরবে, তার চুলের ঘ্রাণ নেবে, কিন্তু তার হলো না। ভালোবাসার উষ্ণতা পাওয়ার আগে মৃত্যুর একাংশ স্পর্শ তাকে গ্রাস করে নিল। শিকদার বাড়ির বাগানে এখন হাহাকার ভাসছে, আর ঘাসের উপর ছড়িয়ে আছে তৌসিরের তাজা রক্ত। এসব কাহিনী নাজা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। তৌসিরকে লুটিয়ে পড়তে দেখেও নিজের ফোনটা কানে ধরে এনে বলে, দাদাজান, বুড়ির তো লাগেনি গুলি, লেগেছে গিয়ে তো আমার গোলামের গায়ে। তৌসিরকে নিয়ে উপস্থিত সবাই এখন তাদের বাড়ির ভেতরে বসার ঘরে বসে আছেন। তৌসিরের শরীরে গুলি লাগেনি, কাজ ছুঁয়ে সেটা বেরিয়ে গেছে, তবে বেশ গাঢ় ক্ষত সৃষ্টি হয়েছে। সবাই তাকে হাসপাতালে নিতে চেয়েছিলেন, কিন্তু না, সে যাবে না। মোড়ে ভূত হয়ে গেলেও সে হাসপাতালে গিয়ে টাকা খরচ করবে না। তার সাথে তর্কে না পেরে অগত্যা তাকে বাড়ির ভেতরে নিয়ে আসা হয়েছে। বিয়ে উপলক্ষে ফুপুরা সবাই এসেছেন। তার মেজে ফুপুর মেয়ে মায়া ডাক্তারি পড়ছে, তাই সেই তৌসিরের ক্ষতে ব্যান্ডেজ করে দিচ্ছে। মায়া আবার তৌসিরের প্রতি ভারী দুর্বল। তার তো স্বপ্ন ছিল তৌসিরের স্ত্রী হওয়ার। বিবি যেন তেমনই বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি। এখন অতি যত্নে তৌসিরের কাঁধ থেকে রক্ত মুছে দিচ্ছে। এরই মধ্যে নাজা ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়ায়। কিছু না জানার ভান করে জিজ্ঞাসা করে, কি কি হয়েছে ওনার? বিবিজান তার প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে বলেন, কিছু হয়নি, চিন্তা করিস না, গুলি শুধু ছুঁয়ে গেছে। নাজা বিবিজানের উত্তর শোনে ঠিকই, কিন্তু ওনার দিকে তাকায় না। তার চোখ তৌসির আর মায়ের দিকে স্থির হয়ে আছে। তৌসিরের গায়ে পাঞ্জাবি নেই, শরীর খালি। তার বাবা চেয়েছিলেন পাঞ্জাবিটা ছিঁড়ে শরীর থেকে নামাতে, কিন্তু তৌসির তা হতে দেয়নি। অনেক কষ্টে শরীর থেকে খুলেছে, কারণ ছিঁড়লে তো লস, এত টাকার পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। তৌসিরের উদ্যম শরীরটা বড্ড আকর্ষণীয়। তৌসিরের শরীরটা পরিশ্রমে গড়া এক নিখুঁত কাঠামো। চওড়া কাঁধের নিচে শক্তভুক্তের পেশি দুটো টান টান হয়ে উঠে আছে। মাঝখানে দিয়ে নেমে আসা সরল রেখা তার শরীরকে দুই ভাগে ভাগ করেছে। পেটের উপর স্পষ্ট 6টি পেশির রেখা, একটাও বাড়তি চর্বি নেই। সেই রেখাগুলোর মাঝ বেয়ে লাল রক্ত চুইয়ে পড়ছে। তার বাহু দুটো লম্বা ও শক্ত, শিরাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা শিরা ভেতরে শক্তির মানচিত্র। কবজি থেকে কনুই পর্যন্ত পেশির টান ভারী, মন কাড়া। ধবধবে ফর্সা গা বেয়ে লাল রক্ত বেয়ে পড়ছে। নাজার সারা শরীরে আগুন ধরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ রন্ধে রন্ধে বিষ ঢেলে দিচ্ছে। মায়া তৌসিরের শরীরে হাত দিচ্ছে কেন? এত আহ্লাদের কি আছে? গুলি তো তৌসিরে লাগেনি, মনে হচ্ছে যেন মায়ারই লেগেছে। নাজা খেয়াল করলো মায়া আসার পর থেকে তৌসির তৌসির করে মুখে ফেনা তুলতে ফেলছে। অসভ্য একটা মেয়ে, রক্ত মুচ্ছে, এতে ন্যাকামি করে ফু দেওয়ার কি দরকার? ব্যান্ডেজ করে দিলেই তো হয়। নাজা এক কোণে দাঁড়িয়ে সব দেখতে থাকে। অন্যরা আলোচনা করছেন কে কিভাবে কেন এমন করলো। রুদ্র আর নাজিম চাচা বাইরে গিয়েছেন পরিস্থিতি দেখতে। বাড়ির আর কাউকে, বিশেষ করে তৌসিরের মাকে জানানো হয়নি গুলি লাগার বিষয়। উনি এসব দেখলে হার্ট ফেল করবেন, তাই কোনো প্রকার হইচই ছাড়াই বিষয়টা সামলানো হচ্ছে। নাজা রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তৌসিরের গলা আর বুক বেয়ে পড়া রক্তগুলো মায়া অতি যত্নে মুছে দিচ্ছে। নাজা মনে মনে ভাবে, আমাকে বলেছিল আমার নারীর দোষ নেই, আর এখানে ফুফাতো বোনের সেবা নেওয়া হচ্ছে। বাহ, কি সাধু পুরুষ, কি ভালো মানুষ। শালা আস্ত একটা বদমাস। মনে মনে আবারও রাগ উগড়ে দেয় সে। গুলি ছুঁয়ে গেল কেন? 3-4টা একসাথে বুকে বিঁধল না কেন? কই মাছের প্রাণ এত সহজে কি আর মরবে? নাজা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে, পায়ের আঙ্গুলগুলোর আগে মাটিতে গেঁথে দিচ্ছে। তৌসির এতক্ষণ নাজার দিকে তাকায়নি, কারণ দুপুরে নাজাও তার দিকে তাকায়নি। এখন মুখ তুলে সে নাজার দিকে তাকালো, দেখলো নাজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
তার মধ্যে কোনো আতঙ্ক বা ভয় নেই। স্বামীর গুলি লেগেছে তাতেও যেন কোনো দরদ নেই। অবশ্য থাকার কথাও না। নাজা হয়তো মনে মনে খুশি হয়েছে। হঠাৎ তৌসিরের চোখে পড়ে নাজার ডান হাতের আঙ্গুলগুলো রাগে কাঁপছে আর বাঁ হাত মুষ্টিবদ্ধ করে ধরা। নাজার এই আচরণ দেখে তৌসির ভুরু কুঁচকায়, তারপর পাশ ফিরে মায়ের দিকে তাকায়। কয়েক মুহূর্তের মধ্যে সে আসল কাহিনী বুঝে যায়। মায়াকে তার এতটা কাছে আসতে দেওয়া উচিত হয়নি। নাজার রাগের কারণ এটাই, নাজা আত্মসম্মানের জন্য মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে ভুল ধারণা ঠিকই পুষে রাখবে। তৌসির নাজাকে রাগাতে চায়, কষ্ট দিতে চায়, কিন্তু পরনারীকে ব্যবহার করে নয়। এটা কাপুরুষের কাজ। তৌসির মায়ের কাছ থেকে একটু সরে গিয়ে বলে, মায়া তুই বাদ দে, বাকিটা আমি মুছি নেব। মায়া অবাক হয়ে বলে, তুমি একা কিভাবে মুছবে? আমি দিচ্ছি তো, দেখো নাভিতে গিয়ে জমাট বেঁধেছে, পিঠেও লেগেছে। তৌসির মায়ের হাত থেকে মোছা তোয়ালেটা ছো মেরে নিয়ে বলে, আমার নাজা মুছে দেবে, সমস্যা নেই, তুই যা গিয়ে হাত ধুয়ে নে। দাদা যেন পরিস্থিতি বুঝে বলেন। সবাই সব্বার ঘরে যাও। এরপর নাজার দিকে তাকিয়ে বলেন, নাঝা, তুমি ওরে নিয়ে ঘরে যাও, গিয়া রক্ত রক্ত মুইছা দাও। নাজার ভেতরে তখন আগুন জ্বলছে, তবুও সে শান্তভাবে মাথা নাড়ায়। আচ্ছা দাদাজান। তৌসির উঠে দাঁড়ায়, বাবার সামনে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলে, আব্বা, আমার কিছু হয় নাই, তুমি অযথা চিন্তা করো না। ওর বাবা অনেক ভয় পেয়েছেন এসবে। তিনি তৌসিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বাপ হইলে বুঝবি বাপের মন। কিছু হয় নাই জানি, কিন্তু মন তো মানে না রে পুত্র। আচ্ছা যা গিয়ে গতর মোস, আমিও গোসল করি, রক্ত লেগেছে গায়ে। তৌসির আর নাজা ঘরের দিকে পা বাড়ায়। তারা যেতেই তৌসিরের বাবা নিজের ভাইদের দিকে তাকিয়ে ইশারা করেন বের হওয়ার জন্য আর বলেন, চল, কোন হালা গুলি মারছে বের করি। তন্ময় চাচা সায় দিয়ে বলেন, হ্যাঁ চলো। বিবিজান দেখে বলেন, নাজেমরা গেছে তো, তোরা কেন যাবি? তোরা গিয়া বরং ঘুমা, যা রাত কম হইল না। তৌসিরের বাবা নাবোধক মাথা নেড়ে দাঁত চেপে বলেন, যে আমার পোলার শরীরে থাকা রক্ত ছড়াইছে, তার শাওয়ারে ছিড়াইয়া কাওয়ারে না খাওয়ানো পর্যন্ত আমার জন্য আমার ঘুম হালাল হইব না। তুহিন সাহেবও বলেন, হ, তাজা রক্ত ঝরছে আমার ভাতিজার শরীর থাইকা। তাজা টকবগে রক্ত, যে রক্ত দেখাছে আর রক্ত তো দেখতে হইব। আম্মা আব্বা তোরা যাও, আমরা ওরে ধরিয়া আনিয়া ওর মাংস কুত্তারে খাওয়ায়া একেবারে ঘুমাইমু। দাদাজান বিবিজানের হাত ধরে বলেন, তুমি ঘরে আও, ওরা ওগো কাজ করুক। বিবিজান দাদাজানের সাথে পা বাড়িয়ে তাদের বলেন, যা করবি সাবধানে, সামনে কিন্তু ইলেকশন। রাত 12টা বাজতে চলল, কিন্তু তারপরেও গ্রামের সেই জীর্ণ টং দোকানে তালহা ভাই বসে আছেন, যেখানে সবসময় বসে থাকেন। দোকানের ঝাপটা অর্ধেক খোলা, উপরে একটা হলদেটে বাল্ব জ্বলছে। চারিপাশ থেকে ধোয়া ওঠা চায়ের কাপ আর ছোট বড় ভাইদের অট্টহাসি রোল উঠছে সাথে। কিন্তু এই কলরবের ঠিক মাঝখানে বসে থাকা তালহা ভাই এক মস্ত বড় মরুভূমির ন্যায়। অতিরিক্ত হাসি ঠাট্টা বরাবরই তার অপছন্দ, কিন্তু আজ তার রীতিমতো বিষাদ ঠেকছে। তার বুকের ভিতর এক বিষণ্ণ যুদ্ধের দামামা বাজছে। বাড়িতে ফেরারও কোনো তাগিদ নেই ওনার। সেখানে ইয়ারার জিনটা সারা বাড়ির মানুষের না বিশ্বাস তুলে রেখেছে। এক গভীর আতঙ্ক আর অস্বস্তি পুরো বাড়িকে গ্রাস করে আছে, যা এখন তালহা ভাইয়ের কাছে অসহ্য লাগছে। তাই ফেরেননি আর বাড়ি। স্টুডিও হতে সোজা আড্ডায় চলে এসেছেন উনি। চুপচাপ বসে থাকলেও মস্তিষ্ক তার স্থির নেই। আগামীকাল মুভি চ্যানেলে কোন সিনেমাটা এক্সপ্লেন করবেন সেটা নিয়ে ভাবার চেষ্টা করছেন, কিন্তু বারবার খেই হারিয়ে ফেলছেন। হারিয়ে ফেলার কারণও আছে। এক নিদারুণ যুদ্ধে যে লিপ্ত তিনি, নিজের অস্তিত্ব থেকে কাউকে একজনকে উপড়ে ফেলার যুদ্ধে, যাকে তিনি একসময় প্রাণ সঞ্চারিণী বলে জানতেন। আজ তাকে ভুলতে চাওয়া প্রতিটা চেষ্টায় তিনি শোচনীয়ভাবে পরাজিত হচ্ছেন। স্মৃতিরা মনে হয় অবাধ্য জিনের মতো তাকে জাপটে ধরে আছে। নাজা ভুলার চেষ্টায় যখন উনি নিজেকে বুঝাতে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আড্ডার এক ছোট ভাই তালহা ভাইয়ের চেতনা ফিরিয়ে আনে। হাতের কাছে রাখা গিটারটা তার দিকে বাড়িয়ে দিয়ে আবদার করে বসে। তালহা ভাইয়ের গানের গলা চমৎকার, আর এই গুণটায় মাঝে মাঝে তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আড্ডায় বসলে সবাই গানের জন্য জেকে ধরে। বরাবরই তিনি সবিনয় এড়িয়ে যান, কিন্তু আজ আর তা পারলেন না। বুকের ভেতর জমানো দহন যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে, এখন সুরই সম্ভবত একমাত্র উপশম।
মুচকি এক চিলতে হাসি দিয়ে গিটারটা হাতে নিয়ে তিনি তা পাশে রেখে দিলেন। তারপর তালা ভাই সামনের একটা নড়বড়ে টুল টেনে নিয়ে তাতে আঙ্গুল দিয়ে রিদম তুলে বুক চেরা আর্তনাদ নিয়ে স্বর বেঁধে গেয়ে উঠলেন। পুরো আড্ডা মুহূর্তে স্তব্ধ হয়ে যায় তালহা ভাইয়ের বিষণ্ণ কণ্ঠের সাথে। আড্ডাতে থাকা সবাই এক অঘোষিত বিষাদে তাল মেলাতে শুরু করে। सोचता हो कि वो कितने मासूम थे। আকাশের ওই অসীম শূন্যতার দিকে তাকিয়ে তালহা ভাই গলা স্বর চড়ালেন। একবার তার সাথে বাকিরাও সমস্বরে গেয়ে ওঠে। मैंने पत्थर से जिनको बनाया सनम। গানের শেষ দিকে এসে তালহা ভাইয়ের কণ্ঠটা কিছুটা বুঝে আসে। প্রতিশ্রুতি ভাঙার এই দুনিয়ায় বিশ্বস্ততা যে কতটা দুর্লভ তা সুরের প্রতিটি মূর্ছনায় প্রতিধ্বনিত হচ্ছে। গান শেষ হলো, কিন্তু রেশ রয়েই গেল। টং দোকানের এই হইচই করা দলটা এখন একদম নিঝুম। তালহা ভাই আবারও একা হয়ে গেলেন তার নিজের যুদ্ধের ময়দানে। সবার সাথে কথা শেষে তৌসির আর নাজা নিজেদের ঘরে আসে। তৌসির ঘরে দরজা লাগিয়ে নাজার দিকে তাকায় না, কিন্তু নাজা ওর দিকে তাকায়। ওর সাথে হ্যাঁ না কোনো প্রকার কথাও বলে না। সে তার মতো বিছানা ঝাড়তে শুরু করে। তৌসির নাজাকে উদ্দেশ্য করে বলে, এরে নাজা হুনরা নেই। নাজা তৌসিরের ডাকে পাত্তা দেয় না, শুনেও না শোনার ভান করে সে তার মতো কাজে হাত বাড়ায়। তৌসির নাজার পিছনে এসে দাঁড়ায় আর বলে, আমার দিকে তাকাও, কথা কও না কেন, কিছু তো কও। নাজা এবারও কিছু বলে না। সে শপথ করেছে তৌসিরের সাথে কোনো প্রকার কথাই সে জড়াবেই না। নাজাকে এমন করতে দেখে তৌসির নাজার পিছনে একদম নিকটে এসে দাঁড়ায় আর আবারও বলে, রাগ হইতেছে তোমার, মায়ে শুইছে বলে আমারে। নাজা আগের মতো নিরুত্তর। তৌসির এবার রাগ নিয়ে বলে, বালগিরি করিস না নাজা, কথা কও আমার লগে, ভালো লাগতেছে না এসব। সারাদিনের মাঝখানে একটা কথাও কোস নাই আমার লগে, কিছু তো ক। নাজা তো কথা বলবে না। সে তৌসিরকে এড়াতে গিয়ে নিজে জায়গা থেকে সরে যাওয়ার জন্য পা বাড়াতে নেয়। তৌসির এটা দেখে আর তেল মারে না। পেছন থেকে নাজার বাহু চেপে ধরে নাজাকে ঘুরিয়ে একটানে নিজের মুখোমুখি নিয়ে আসে। নাজা এমন হঠাৎ টানে নিজেকে ব্যালেন্স করতে পারে না, থতমত খেয়ে যায়। তৌসির দাঁত পিষে নাজার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, সিনালের সিনাল, তুই আমারে তো সাউয়া জাল দেখাইতে তোস, কথা কোস না কেন? নাজার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আর বরদাস্ত করা সম্ভব হচ্ছে না নাজার পক্ষে। তৌসির তার সাথে কি জঘন্য কাজ করলো, তারপরেও বলতেছে কেন সে কথা বলছে না। নাজা রাগ দেখায় না, সে ক্রোধ প্রকাশ না করে ঠান্ডা গলায় অন্যদিকে তাকিয়ে বলে, আমার কিছু বলার নেই, ইচ্ছে নেই, তাই বলছি না। আপনি আমার তেমন কেউ লাগেন না যার সাথে আমি রাগ ঝাড়ার অধিকার রাখি। নাজা কথাগুলো তৌসিরের দিকে না তাকিয়ে বলে। তৌসির হাত বাড়িয়ে ওর দুটো নরম গাল চেপে ধরে নিজের দিকে জোর করে ওর মুখ তাক করায় আর জিজ্ঞাসা করে, আমার দিকে তাকা, তোর যা বলার আমার দিকে তাকিয়ে বল। মানুষ পশুকে যেমন এড়িয়ে চলে, তেমনি তুই আমারই এড়িয়ে চলতেছস। এমন করতেছস কেন? যা বলার যা করার আমার দিকে তাকিয়ে কর। নাজার গাল ছিঁড়ে যাওয়ার মতো লাগছে। সে তৌসিরের হাত সরাতে চেষ্টা করে বলে, হাত সরান। সবার কিন্তু আগে আমার দিকে তাকা, কিছু বল আমার দিকে তাকিয়ে। কেন বলস না কেন কিছু? কই তোরি, তাকা না আমার দিকে। তোর চোখের চাহনি আমার মেলা পছন্দ রে, তাকা আমার দিকে। তৌসিরের কথায় আর জোরাজোরিতে উপায় না পেয়ে অবশেষে ঘেন্না ভরা দৃষ্টিতে নাজা তার দিকে তাকায় আর বলে, আপনার এই চেহারার দিকে তাকালে ঘেন্না লাগে, গা ঘিন ঘিন করে, তাই তাকাচ্ছি না। আমার সাথে যা করেছেন তারপরেও আমি কিছু বলার শক্তি রাখি আপনাকে? আপনি নিজেই বলুন। নাজার বলা কথাটা তৌসিরের কলিজায় বিধে। সে কিছু মুহূর্ত নাজার দিকে তাকিয়ে থাকে, তারপর নাজার মাথায় হাত রাখে, তার চুলের মুঠি আঁকড়ে ধরে তার মুখটা নিজের উদম বুকে চেপে ধরে আর বলে, আমি পাপী, তুই গাদ্দার, আর আমাদের সংসারটা হবে ছলনার। এগুলোতে এত রাগ করার কিছুই নেই। তৌসিরের বুকে থাকতে চায় না নাজা। তৌসিরের বুকে তার নাক মুখ চেপে গেছে। নাজার নাকে বারবার আঘাত করছে তৌসিরের শরীরের ঘ্রাণ আর রক্তের তাজা গন্ধ। সে অনেক কষ্টে মুখ তুলে তৌসিরের দিকে তাকায় আর বিষমাখা গলায় বলে, আপনার মতো কুকুরের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার, সরুন আমার কাছ থেকে। এই শুনে তৌসির আলতো হেসে নাজার চুলের মুঠি আরো শক্ত করে ধরে, তার মুখ উঁচু করে নিয়ে নাজার ঠোঁটে আড়ষ্টভাবে চুমু খায়। নাজা ধাক্কা দিয়ে তাকে সরাতে চায়, তথাপি সে প্রতিবারের মতো আজও ব্যর্থ হয়। তৌসির নাজার ঠোঁটে মুহূর্তে মুহূর্তে উন্মাদ হয়ে চুমু খাচ্ছে। এই ঠোঁট তুলছে তো আবারও বসাচ্ছে, কখনো ঠোঁট বসাচ্ছে নাজার দুই অষ্টদয়ের মধ্যখানে, কখনো তার ঠোঁটের কিনারায়, কখনো তার থুতনিতে। নাজা তৌসিরদের এলোপাতারি চুমুর আঘাতে দিশেহারা হয়ে গেছে।
সে যে তৌসিরকে বলবে আমাকে ছাড়ুন সেই সুযোগও নেই। তৌসির হঠাৎ এমন করছে কেন? নাজা বুঝে উঠতে পারছে না। নাজা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন। এক তো ওর চুলের গোড়ায় টান খাচ্ছে, তার উপর তৌসিরের এই অত্যাচার। তৌসির পাগলের মতো ওর ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে। যদি একবারে ঠোঁট আঁকড়ে নিত সেটাও মানা যেত, কিন্তু না, সে তাও করছে না। এই ঠোঁট বসাচ্ছে তো এই তুলছে। নাজা না পেরে তৌসিরের বা কাঁধে যেখানে গুলি মেরেছে সেখানে খাবলে ধরে। ব্যথা পাওয়ায় তৌসির থেমে যায়। নাজা ছাড়া পেতেই জোরে জোরে 2বার শ্বাস টেনে চিৎকার করে ওঠে। আপনি কি মানুষ? পশুর মতো আচরণ করছেন কেন আপনি? তৌসির নাজা চুলের মুঠি একটু শক্ত করে ধরে তাকে ঝাঁকিয়ে তুলে বলে, তুই নিজেই তো অমানুষ। তোর ভেতরে কোনো মনুষ্যত্ব আছে? বল, আছে না নেই? আর এটা পশুর মতো আচরণ হতে যাইব কেন? আমি তো জামাই, তোর মায়া করে 2টা চুমা খেতে পারি না? না, পারেন না। এটা কি ধরনের চুমু খাওয়া? কই আগেও তো কতবার করেছেন। ঠোঁটে গালে আপনি নিজের ঠোঁট ছুঁয়েছেন, তখন তো এমন কষ্ট পাইনি। তাহলে আজ কেন কষ্ট দিলেন? নাকি প্রতিশোধ নিলেন? তৌসির নাজার চুল ছেড়ে দিয়ে নাজার ঠোঁট মুখ মুছে দিতে দিতে বলে, প্রতিশোধ? এটা প্রতিশোধ? বিকেলবেলা তুই যে আমাদেরকে তাকাসনি, সেটারই প্রতিশোধ। নাজা তৌসিরের কাছ থেকে সরে যেতে চায়, কিন্তু তৌসির সেটা হতে দেয় না। সে উল্টো নাজার শক্ত হাতে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। নাজা হুঙ্কার দিয়ে বলে, আমার ঘৃণা লাগতেছে আপনার ছোঁয়ায়। ছাড়ুন, আমার কাছে টানবেন না একদম আমায়। টানবো, 100 বার টানবো। তুই আমার বউ, আমার বউকে নিয়ে আমি যা ইচ্ছা করবো। টানাটানি করবো, সিরুম মারুম কাটুম, যা ইচ্ছা তাই করুম। হ্যাঁ করবেন তো, সেটা তো করাই উচিত। আমি তো কাঠের পুতুল, সাথে খারাপ একজন মানুষ, বিশ্বাসঘাতক, আবার খুনিও, অত্যাচারের যোগ্য আমি। আমার কার্য কি করবেন? মারবেন? আমাকে দিয়ে মানুষ খুন করাবেন? আমায় নিয়ে দেহ ব্যবসা করবেন? ভোগ করবেন? কাজ করাবেন? যখন তখন যা ইচ্ছে করাবেন? ব্যাস এতটুকুই তো করতে পারবেন আমায় দিয়ে। এর যে বেশি কিছু করতে পারবেন না। হয়তো আমায় দিয়ে করুন, আমি তো বাজারের পণ্যের মতো, তাই না? নাজা কথাগুলো তৌসিরকে ইমোশনাল করার জন্যই বলে, ইচ্ছে করে বলে। তৌসির ওর বলা কথাগুলো শুনে দ্বন্দ্বে পড়ে যায়। মস্তিষ্ক চায় না বিশ্বাস করতে, কিন্তু মন বলে এই কথাগুলো নাজা নিজ থেকেই বলছে। তৌসির হাঁসফাঁস করতে থাকে। নাজা কি বলল? তৌসির তার দেহ নিয়ে ব্যবসা করবে এ বলতে পারলো সে? তৌসির স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, তুমি ভুল ধারণা রাখতেছ, আমি তেমন কিছুই করবো না। আজ সকালে নিজের বিবিজানের সাথে মিলে যেটা করলেন, তারপর আর কিছু বাকি আছে করার? তৌসির নাজার কথায় উত্তর দেয় না। এক দৃষ্টিতে তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে শুধু। নাজা কাঁদো কাঁদো হয়ে বলে, জানেন তৌসির, সব মিথ্যা, সব ছলনার মধ্যে আমি শুধু একটা কথা বারবার মন থেকে মেনেছি, আর তা হলো, আর যাই হোক, আপনি আমার একটু হলেও ভালো চান। আপনি আমার ভীষণ অপ্রিয়, অথচ বড্ড আপন। সেই আপনি আমায় এত বড় ধোঁকা দিলেন। সকালে আপনার আসল রূপটা যখন কাছ থেকে দেখেছিলাম, বিশ্বাস করতে কষ্ট হয়েছিল আমার ভীষণ। বাস্তবতা মানতে খুব ব্যথা পেয়েছিলাম আমি মনে। খুব আপন আপনি, এতটা নিষ্ঠুর কেন হলেন? সবাই আমার প্রতি নিষ্ঠুর, যাকে ভালোবাসতাম সেও নিষ্ঠুর, যাকে আপন ভাবতাম সেও নিষ্ঠুর, যারা সত্যিই আপন তারাও নিষ্ঠুর, এমনকি আমার নিয়তিও আমার বেলায় নিষ্ঠুর। তৌসির নাজার এই কলিজা ধরানো অভিযোগগুলো শুনে তাকে ছোট্ট করে ম্লান গলায় প্রশ্ন করে। ব্যথা হয়েছিল আমার নিকৃষ্টতা দেখে? নাজা মাথা দুলিয়ে বলে, হ্যাঁ খুব। তৌসির নাজার পানি জমা অসহায় চোখে মলিন দৃষ্টিতে চেয়ে থাকে খানিকক্ষণ, অতঃপর এক পৈশাচিক হাসি ঠোঁটে টেনে ধরে বলে, তাহলে বস, আমার কতটা লেগেছিল যখন তুই আমার লগে নাগিন নাগিন খেলতেছিলি? আমি তো কাল সাপ, তাই না? তাহলে বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন। কি লোভে, কি স্বার্থে আমার মতো গাদ্দারের সাথে এখনো সংসার পাততে চান? এখনো? তৌসির নাজার প্রশ্নে মুচকি হেসে ওর মাথার একপাশে হাত বুলিয়ে দিতে দিতে বলে, স্বার্থপর নিশ্চয়ই আছে, আর সেটা হলো 2-1 বাচ্চার বাপ হওয়ার লালসা। হব না আমি আপনার বাচ্চার মা। হইতে হইব তোরে। তোর দাদায় 4টা বিয়ে কইরা যতটা পোলাপান জন্ম দিছে, তুই একাই ততজনের জন্ম হবে। কম হইলেও আমার 8-10টা বাচ্চার বাপ হইতে হইব, কই তোরি? নাজা আক্রোশে ফেটে পড়ে বলে, হব না। আর যদিও হই, তাহলে ওদের বিষ খাইয়ে নয়তো নিজ হাতে গলা টিপে মেরে ফেলবো। যেই সন্তানের জনক তৌসির শিকদারের মতো জানোয়ার, সে বড় হয়ে নিশ্চয়ই তার জনকের মতোই পশু হবে। সেই সন্তান না থাকাই উত্তম।
তৌসিরের ভিতরটা তোলপাড় হয়ে যায়। এই কথায় কতটা নিষ্ঠুর এই নাজা, কিভাবে কত সহজে বলল এই কথা। তৌসির রাগ দেখায় না, একটুও না, উল্টো নাজার গালে আলতো হাতে হাত রেখে বলে, মারিস, যদি মারতে পারিস তাহলে মারিস। এখনো তো মা হস নেই, মায়ের মন কি বুঝবা না? মা যখন হবি তখন বুঝবি সন্তান মায়ের কাছে কি। না যা, তুই পারবি না মারতে? পারবো, আমি পারবো। পৃথিবীর সব নিষ্ঠুরতার চরমে আমি। আমার মাও তো আমায় একা রেখে চলে গেছে, সেও তো মা। সে যখন পেরেছে তখন আমিও পারবো। মায়ের কথা শুনে হঠাৎ তৌসির থমকে যায়। হাত বাড়িয়ে তৌসির নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে আবারও নিজের বুকে জড়িয়ে ধরে, নাজার পিঠে হাত বুলিয়ে দেয়। তৌসির নাজাকে স্নেহ করে, এত যত্নে রাখে, এই ভেবে যে মেয়েটা ছোট্টবেলায় মাকে হারিয়েছে, মায়ের আদর হতে সে বঞ্চিত। বাপ চাচা হয়তো আদরে রেখেছে, তবে শেষমেশ স্বার্থেই বিলিয়েছে। এগুলো মাথায় রেখেই তৌসির এতটা দুর্বল নাজার প্রতি। আর সবচেয়ে বড় দুর্বলতার কারণ, নাজা তার বউ, ওর একান্ত নারী। নাজা যদি ওর 3 কবুলে পড়া আপন নারী না হতো, তাহলে এমন 10-12টা নাজাকে চাপাতে দিয়ে কুপিয়ে পিস পিস করে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেওয়ার শক্তি রাখে তৌসির। নাজা তৌসিরের বুককে চুপ করে লেপ্টে থেকে হঠাৎ বিষাক্ত এক বাণী বুনে, গুলি লাগলো আপনার? মরলেন না কেন আপনি? আপনি মরলে তো আমি বাঁচি। তৌসির হাতটা নাজার পিঠ হতে ধপাস করে পড়ে যায়। হাত অবশ্যই আসে এই কথা শুনে, কলিজায় গিয়ে লাগে কথাটা, মস্তিষ্কে তীরের ন্যায় গিয়ে বিধে। কি ভয়াবহ কথা বলল নাজা। সে তৌসিরকে ঘৃণা করে, তাই বলে এভাবে ওর বুকে থেকে ওর মৃত্যুর এত আফসোসের সাথে কামনা করবে? কিভাবে বলল এই কথা নাজা? গলায় বিঁধল না, বিবেকে ধরল না? নাজা তৌসিরের অবস্থা অনুভব করতে পেরে নিঃশব্দে হেসে ওঠে। খুব শান্তি লাগছে এখন তার। একটু পর সে তৌসিরের বুক থেকে মাথা তুলে তার দিকে আর চোখে চেয়ে প্রশ্ন ছুড়ে, একটা প্রশ্ন করব? তৌসির নাজার চোখের দিকে চেয়ে তার বলা কথাটা একটু ভোলার চেষ্টা করে, তপ্ত শ্বাস ছেড়ে বলে, করো। অনুমতি পেয়েই নাজার শান্ত মুখে লাল আভা ফুটে ওঠে। ও ঝাঁঝালো গলায় জিজ্ঞাসা করে, আপনার ওই মায়ার সাথে কিছু ছিল নাকি? আপনার ভেতরে ঢুকে যাচ্ছিল? তা সত্যি করে বলুন তো, আপনার আর তার সম্পর্ক ছিল, তাই না? আমি একজনকে ভালোবাসি, সেটা আমি বলেছি আপনাকে, আপনিও স্বীকার করুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যদি বলেছিলি তাহলে কি করবা? নাজার উত্তেজিত চেহারাটা এই উত্তরে পানসে হয়ে যায়। সে গলার স্বর নিচে করে নিয়ে বলে, আমার তো কিছু করার নেই, মেনে নিলাম। এখনো আছে তার সাথে? যদি বলি আছে? নাজা এটা আশা করেনি, কেমন একটা লাগে, অন্তরের কোথাও না কোথাও ব্যথা ধরে। সে ম্লান গলায় বলে, ও শুধু আর কিছু বলবা না? রাগ করবা না? না, রাগ করব কেন? রাগ আমি আপনার সাথে করি, তবে সেটা শত্রু হিসেবে। স্ত্রী হিসেবে রাগ করার অধিকার তো আমার নেই। কেন নাই? তুমি আমারে জামাই না মানলেও আমি তোমারে বউ মানি। যদিও তুমি 1 নাম্বারে ছিনাল, তারপরেও বউ আমি তোমার মানি। আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু তৌসিরের কথায় নাজা মৃদু হাসতে হাসতে তার কাছে সরে গিয়ে বিছানায় দুপা তুলে বসতে বসতে বলে, না, রাগ করবো কেন? রাগ করার কি? করুন প্রেম, পরকিয়া, বাধা দিব না আমি। মায়া আপনার প্রতি অনেক অবসেসিভ, খুব ভাবে আপনার কথা। গুলি লেগেছে আপনার, কিন্তু তার ইমোশনাল ব্যাকলাশ দেখে মনে হচ্ছিল তার কলিজায় লেগেছে গুলি। বেশ ভাগ্যবান তো আপনি, এমন একজন প্রেমিকা পেয়েছেন। বিয়ে করার পরেও সে আপনার সাথে আছে, চালিয়ে যান, তাকে বিয়েও করতে পারেন, আমার আপত্তি নেই। তৌসির নাজার কথাগুলো শুনে শত তিক্ততার মধ্যেও মুচকি হেসে দেয়। কি ঠেস মারা কথা বলে এই মেয়ে। তৌসির নাজার পাশে এগিয়ে দাঁড়ায় আর বলে, কি আবার করতাম? দ্বিতীয় বিয়া? তুমি এক নাগিনী যন্ত্রণায় কাতর আমি। তোমার দাদার 4 বউ কেমনে সামলায়? আর শোনো, আমার এসব প্রেম টেম নাই, মজা করতেছিলাম। তুমি আবার সত্যি মনে করো না? নাজা তৌসিরের শেষের কথায় একটু খুশি। বুকের উপর হতে একটা ভার নামে তার। সে নড়ে চড়ে 2 হাঁটুর নিচে 2টো হাত নিয়ে বসতে বসতে বলে, আমার দাদা জেন্টেলম্যান, তাই পেরেছেন। আপনার সাপুরে নাকি? আমি সাপুরে কেমনে হইলাম? আমি নাগিন সেটা চিনতে পেরেছেন মানেই আপনি সাপুরে, কারণ সাধারণ মানুষের পক্ষে তো নাগিন চেনা সম্ভব নয় মশাই। বাব্বা, কথা তো ভালোই বলতে পারো। আমার ইচ্ছাধারী কাল নাগিনী। কথাটা বলেই তৌসির নাজার দিকে ঝুঁকে আসে। কিছু বুঝে ওঠার আগে সে নাজার হাঁটুর ভাঁজে ও পিঠের নিচে হাত দিয়ে তাকে বসা থেকে এক ঝটকায় শূন্যে তুলে ফেলে। হঠাৎ নিজেকে এভাবে শূন্যে ভাসতে দেখে নাজার তো জান যায় যে অবস্থা। ভয়ে চোখ বড় বড় করে সে চিৎকার দিয়ে উঠে, আমি পড়ে যাব।
তৌসির সেদিকে ভ্রুক্ষেপ করে না। জিমে ডাম্বেল দিয়ে যেভাবে বাইসেপ কার্ল এক্সারসাইজ করা হয় ঠিক তেমনই সে নাজাকে অবলীলায় কোলে নিয়ে ধীরে ধীরে কনুই ভাঁজ করতে শুরু করে। নাজার ওজনটা উপরে ওঠার সাথে সাথে তৌসিরের বাহুর পেশিগুলো শক্ত হয়ে ফুলে উঠতে থাকে। হাতের রগগুলো স্পষ্টভাবে ফুলে উঠতে লাগলো। নাজার প্রাণ পাখি তো এখন ভয়ে খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মনে মনে ভাবছে তৌসির মানুষটা এতটা বজ্জাত কেন, তাকে আস্ত একটা জিমের যন্ত্র বানিয়ে ফেললো। তৌসির ধীরে ধীরে কনুই ভাঁজ করতেই নাজা আতঙ্কে আটকে ওঠে। তৌসির আমি পড়ে যাব না, মরে যাব আমি। তৌসির নাজার আর্তনাদে পাত্তাই দেয় না। ওকে ওভাবে কোলে নিয়ে এক্সারসাইজ করতে করতে সে সারা ঘর চক্কর দিতে লাগে। এই ঝাঁকুনিতে নাজার চুলের খোপা খুলে গিয়ে তার দীর্ঘ চুলগুলো এলিয়ে পড়ে মেঝের খুব কাছে দিয়ে দুলতে লাগলো। নাজা কিছুই করতে পারছে না, তার হাত তৌসিরের হাতে বন্দি। পা ছোড়াছুড়ি করলে নিজেই পড়ে যাবে। ছোটবেলায় বাপ চাচারা তাকে নিয়ে এভাবে মজা করতেন, তাকে হাসাতেন, কিন্তু এখন এত বড় হয়ে যাওয়ার পর নিজের জামাইও যে তার সাথে এমন ছেলে মানুষই করবে সেটা নাজার কল্পনাতেও ছিল না। অবশেষে নাজাকে সারা ঘর চক্কর কাটিয়ে এনে তৌসির তাকে বিছানায় শোয়ায়। তৌসির তাকে শোয়াতেই হাত পা বিছানায় ছুঁড়ে নাজা জোরে জোরে শ্বাস নিতে নিতে রাগান্বিত গলায় বলল, অতিরিক্ত করে ফেলেছেন আপনি, আমার নাড়ি ভুড়ি নিচে নামিয়ে দিয়েছেন আপনি। তৌসির ওর কথায় কান্না দিয়ে কোনো এক অদৃশ্য মায়া বলে ধীরে ধীরে নাজার উপর ঝুঁকে আসে। নিজের বলিষ্ঠ দুই হাতের তালুতে নাজার নমনীয় কবজি জোড়া বিছানার চাদরে চেপে ধরে। তৌসিরের মুগ্ধ দৃষ্টি আটকে যায় ঠিক তার নিচেই শুয়ে থাকা ওই অপার্থিব মানবী নাজার দিকে। কি সর্বনাশা, তার এই সৌন্দর্য কি মারাত্মক রূপ নিয়ে জন্ম নিয়েছে এই মেয়ে। নাজার চোখের দিকে তাকে তৌসিরের মনে হলো সে বোধহয় পথ হারিয়েছে কোনো গহীন অরণ্যে। তার চোখের এই সবুজ মণি জোড়ায় মিশে আছে হাজারো বিমুগ্ধতা। আর কাঁপানো শীতেও নাঝা দুগ্ধ শুভ্র ত্বক থেকে ঠিকরে পড়ছে এক স্নিগ্ধ আভা। এই কনকনে শীতে বেশিরভাগ মানুষের ঠোঁট ফেটে চরাচর, অথচ নাঝার রক্তিম ঠোঁট জোড়া এই শীতেও টসটসা হয়ে আছে। চারিপাশে শুষ্কতায় যখন প্রকৃতি জৌলুসীন, নাঝার পাতলা ওষ্ঠদ্বয় এখন শিশির ভেজা একজোড়া টকটকে লাল টিউলিপ, সজীব আর্দ্র এবং মারাত্মক রকমের লোভনীয় অধর। তার এই রক্তিম ঠোঁটের দিকে তাকালে পৃথিবীর সমস্ত সংযম ধুলোয় মিশে যায়। তৌসিরের মনে হয় এখন এই প্রলয়ঙ্কারী লালিমায় ডুবে গিয়ে সময়ের হিসাব ভুলে একে দিতে সহস্র বছরে জমানো ভালোবাসার এক গাঢ় চুম্বন। তৌসির ক্ষতের তীব্র জ্বালা ছাপিয়ে এক অদ্ভুত ঘোর অনুভব করছে। তার দৃষ্টি গিয়ে থমকায় নাঝার উপর। মনে মনে ভাবে সে নাঝা শুধু নারী নয়, সে তো এক তিলোত্তমা। বিধাতা বিশ্বের সমস্ত সুষমা তিল তিল করে সঞ্চয় করে অতি সঙ্গোপনে হয়তো তাকে নির্মাণ করেছেন। তার টানা চোখের এক পলক চাহনি কিংবা তার এই রাগী মুখায়ভাবে ভাজে যে কতটা মায়ার মাদকতা লুকিয়ে আছে তা লিখে শেষ করার মতো কোনো শব্দ বোধহয় নেই। নাঝা এক অসমাপ্ত মহাকাব্য। তার এই রূপের বিভা কোনো সাধারণ কবির কলমে ধরা দেওয়ার মতো নয়। তৌসিরের মনে হলো নাঝার এই লাবণ্য কোনো পার্থিব বস্তু নয়, বরং এক অলৌকিক বিভ্রম যা দেখলে তৃষ্ণা মেটে না, এবং চাতকের মতো তৃষ্ণা আরও বহুগুণ বেড়ে যায়। নিজের অন্তরে হাজারো শব্দমালা গেথেও তৌসির নাঝার এই সৌন্দর্যের কুল খুঁজে পায় না। সে শুধু মুগ্ধ হয়ে দেখে যে এক অপার্থিব তিলোত্তমাকে। নাঝার সারা শরীর ঝিরঝির করে কাঁপছে। মনে মনে প্রশ্ন জাগছে আজ হঠাৎ তৌসির কেন এমন আজও ব্যবহার করছে। অন্যদিনের তুলনায় আজ তৌসির তাকে একটু বেশি কাছে টানছে। নাঝা বেঘরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৌসিরকে সরে যাওয়ার জন্য তাগিদ দেওয়ারও শক্তি তার নেই। তৌসির যে তার মাথার দুই পাশে তার দুই হাতে বিছানার সাথে চেপে ধরেছে। নাঝা বেকালের মতো তার দিকে শুধু দেখতে থাকে, এপাশ ওপাশ মাথা ঘুরিয়ে। এসব সিন সে ড্রামায় দেখতো আর নাকমুখ ছিটকাতো, আর এখন এসব তার সাথে হচ্ছে। তৌসির নাজার বুকের দিকে এক পলক তাকায়। জোরে জোরে শ্বাস নেওয়ায় তার বুক ওঠানামা করছে দ্রুত। তৌসির বুঝতে পারে নাজা ভড়কে গেছে, তবে সে বুঝতে পেরেও সেই সবে ভ্রুক্ষেপ না করে নাজার চোখের দিকে তাকিয়ে তাকে মনে মনে ভাবে, সিনালের সাপের মতো সবুজ চোখ দুইটা একেবারে মারাত্মক মাইরে। তৌসির মুচকি হেসে বলে, তালুকদারে মাইয়া একখানা হাসা কথা কই শুনবা? নাজা বিচলিত হয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কি? আমারে ধ্বংস করার লাগে তোমার ছলনা করার প্রয়োজন পড়ব না। তোমার এই সাপের মতো সবুজ নয়ন খানিকের চাউনি আমারে বরবাদ করার জন্য যথেষ্ট। এই কথাটুকু বলে তৌসির ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নেয় নাঝার দিকে। নাঝা জানে এখন কি হবে। নিশ্চয়ই তৌসির তার ঠোঁটে চুমু খাবে। দিনে 100টা চুমু খেতে হয় লোকের, তার ঠোঁটে তাই এখনো এমন কিছুই হবে। নাঝা বিরক্তিতে চোখ বুজে নেয়, তথাপি নাঝার ভাবনাটা সঠিক হয় না। তৌসির তার বুঝে নেওয়া চোখের পাতায় খুব আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ায়, তার ঠোঁটে নয়।
নাজহার শরীরটা ঝিনঝিন করে কেঁপে ওঠে। এতটা আবেশ সে কখনোই আশা করেনি। তৌসির জুতা মেরে গরু দান করছে নাকি? সকালে কি খারাপ ভাষায় তার সাথে কথা বলছে, তাকে দিয়ে খুন করিয়েছে, তার সামনে একটা জ্যান্ত মানুষ 4-4টে আঙ্গুল উড়িয়ে দিয়েছে, আর রাতে এসেছে প্রেম বিনয় করতে যাতে নাজহার মন একটু নরম হয়। কিন্তু না, নাজহার মন গলানো অত সস্তা নয়। তৌসির মুখ তুলেনি, আবারও নাজহার দিকে তাকায়। তখনই নাজহা ফট করে বলে দেয়, জুতা মেরে গরুদান করছেন মেয়র সাহেব? আপনার করা নিকৃষ্ট ব্যবহার আমি ভুলব না। এসব ঠুনকো মিথ্যা নাটকে তৌসিরের মেজাজ একটু ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবারও বিপর্যয়ে চলে গেল নাজহার এমন বিষমাখা বুলিতে। তৌসিরও শয়তানি হেসে জবাব দেয়, আমি চাই মনে রেখো। আর শোনো, আর যদি আবার আমার সাথে গাদ্দারি করার পরিকল্পনা করার চেষ্টা করো, তাহলে এর পরিণাম আরো ভয়াবহ হইব। কি করবেন? কি করার আছে? কাপুরুষের মতো আমায় দিয়ে খুন করাবেন, আর কি বা করবেন? আমি কি করতে পারি আর কি করতে না পারি তার ধারণা নিশ্চয়ই আছে। তাহলে মনে রেখো, এমন কিছু করবো, এমন কিছু যেটা তোমার 100 বছরের ঘুম হারাম করে দিব। আমি করব গাদ্দারি, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনি বরবাদ না হয়ে যান। তোর যা ইচ্ছা করিস তুই, এইসব করে আমার কিচ্ছু করতে পারবি না। তোর মতো তেলাপোকাকে আমি নিজের শত্রুর লিস্টেও অ্যাড ধরি না। কাহ তোর কতক্ষণ তোর আমার ভালো করেই জানা। নাজহা তৌসিরের কথাগুলোতে বড্ড অপমানিত হয়। ছটফট করতে করতে রাগে গর্জে ওঠে। হাত ছাড়ুন আমার, এভাবে কেন ধরেছেন? তৌসির নাজহার এক হাত ছেড়ে দিয়ে নাজহার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে একগুচ্ছ চুল মুঠো করে নাজহার মাথাটা ঝাঁকিয়ে তুলে নিজের মুখের সামনে এনে হেসে বলে, তোমার সাউয়া চাল আমি ছুটামো, খালি থাপড়াইয়া থাপড়াইয়া সেই নাল কোথাকার। এটা বলেই তৌসির বা হাত দিয়ে আরো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে নাজহার বা হাত, আর তার ঠোঁটে গালে চুমু খেতে থাকে বারবার। নাজহা এক হাত দিয়ে তৌসিরকে সরাতে ধাক্কা দেয় অনেকবার, কিন্তু তৌসির তো ছাড়বে না। নাজহা না পেরে তৌসিরের চুল মুঠো করে ধরে ওকে সরানোর চেষ্টা করে। তৌসির নাজহার অতিরিক্ত কষ্ট হচ্ছে বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়। তৌসির ছেড়ে দিতে নাজহা টাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় তৌসিরের গালে, আর চোখ থেকে জ্বলন্ত আগুনের মতো রাগ ঝেড়ে বলে ওঠে, দম বন্ধ করে মেরে ফেলার শখ জেগেছে? তাহলে মেরে ফেলুন, বালিশ চাপা দিয়ে, ঠোঁট দিয়ে না চেপে। নষ্ট পুরুষ, লজ্জা করে না এইভাবে আমায় টর্চার করতে? থাপ্পড় খেয়ে তৌসির শক্ত চোখে নাজহার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, না, এই থাপ্পড়টার যোগ্য সে। নাজহা দোষী সে মানলো, তাই বলে নিজের জোর দিয়ে তাকে কষ্ট দিবে না, এটা মোটেও ঠিক না। কারণ তৌসির মনে প্রাণে বিশ্বাস করে নারীদের শারীরিক নির্যাতন করা পুরুষরাই মূলত কাপুরুষ। তারা নিজেদের জোর, নিজেদের ক্ষমতা, তাদের শিকার নিরীহ নারীর উপরে খাটায়। তৌসির নাজহাকে চুপচাপ ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। লুঙ্গির গিট টাইট করে লাগাতে লাগাতে নাজহার দিকে তাকিয়ে বলে, আজ ইচ্ছা হইতেছিল তোমার লাগে লঙ্গের গেট খুলমু, কিন্তু না, আমি পারলাম না। আমি নিজের ভালো মানুষের কাছে ব্যর্থ। এটা বলেই তৌসির গোসল করার জন্য ওয়ার্ড্রপের দিকে যেতে থাকে। নাজহা এক লাফে উঠে বসে নিজের ওড়নাটা ঠিক করতে করতে তৌসিরকে উদ্দেশ্য করে বলে, নিজেকে আর যাই বলেন, দয়া করে ভালো মানুষ বলবেন না। গোলাম, আপনি একটা গোলাম। তৌসির নাজহার কথায় সায় দিয়ে বলে, হ, গোলামই তো। এই দুনিয়ার সবাই তো গোলাম, আল্লাহর গোলাম। নাজহা নাক সিটকিয়ে বলে, আর হাদিস দৌড়েন না। নামাজ পড়তে তো দেখলাম না জুমাবার ছাড়া আর একটা ওয়াক্ত। আর বড় বড় কথা দৌড়াচ্ছেন। আছেন এক দুনিয়া দুনিয়া করতে আর মানুষকে মেরে খাইতে। তৌসির নাজহার কথায় ঠোঁট কেটে হেসে ওর দিকে তাকায়। ওকে পা থেকে মাথা অব্দি দুষ্টু দৃষ্টিতে পরখ করে নিয়ে বলে, মানুষ মেরে খেলেও তোমায় কিন্তু আস্ত রাখছি। 2-1 বারের মধ্যে তোমায়ও। এতটুকু বলেই তৌসির বাঁকা হেসে ওঠে। নাজহা তৌসিরের ইঙ্গিত করা কথা বুঝতে পেরে ধমক দেয়। চুপ করুন। তৌসির আর কথা বাড়ায় না। আজ এমনি কথায় কথায় মেলা কথা হয়েছে। তৌসির ওয়ার্ড্রোব থেকে একখানা লুঙ্গি হাতে নেয়, সাথে ছোট্ট একটা স্পিকার নিয়ে সে ধীরে ধীরে ওয়াশরুমে প্রবেশ করে একটা লম্বা গোসল দিতে। আজ একটা গান ঠোঁটে গালে ঝুলছে, সেটা সে কয়েকবার শুনেছে, তাই এখন সেটা বাজিয়ে গাইবে আর গোসল করবে সিদ্ধান্ত নেয়। স্পিকারটা ওয়াশরুমের একটা তাকে রেখে বাজিয়ে সেটার সাথে আওয়াজ দিয়ে তৌসির গেয়ে ওঠে। তৌসিরি অসুস্থ শরীর নিয়েও গানের তালে তালে ডেম্বো ডান্স দিতে দিতে শান্তিমতো গোসল দিচ্ছে। মূলত তার কাজেই জাউরামি করা, আর জাউরামিতেই সে শান্তি পায়। নাজহার মাথা ধরে যাচ্ছে তৌসিরের এই কাণ্ডে। যদিও গানটা তৌসিরের গলায় ভালোই লাগছে, কিন্তু তা সত্ত্বেও নাজহা গিয়ে ওয়াশরুমের দরজায় ধরুম ধারুম ধাক্কা দিল। ঘুষি মারতে মারতে চিল্লিয়ে উচ্চারণ করে, এই, আপনি এই মধ্যরাতে কি শুরু করেছেন? হ্যাঁ, বন্ধ করুন আপনার গান, নয়তো খুব খারাপ হবে। খুলুন বলছি দরজা।
বেরিয়ে আসুন, আমি ওয়াশরুমে যাব। তৌসির ওপাশ থেকে বলে ওঠে, এখন যদি আমি গোসল না করে বেরিয়ে আসছি তাহলে তোমায় ফজরের আগে ফরজ গোসল করাইতে হইব কই তোরি, তাই ভেবে চিন্তা কথা কও। নাজা তৌসিরের এমন অসভ্য কথা শুনে আর কিছু তাকে বলে না, তবে বিড়বিড়িয়ে বলে, খবিস গাজাখোর কোথাকার, গোলামের গোলাম, শালা বেজ্জত। এগুলা বলে সে মুখ বাঁকিয়ে বিছানায় এসে বসে, কিন্তু বসেও শান্তি নেই। এক তো গানের আওয়াজ, তার উপর এখন তৌসিরের ভাঙা ফাটা ফোনে বেজে কেঁপে উঠে একটা ওয়াজের অংশ। তা হলো জাহান্নামি জাহান্নামি জাহান্নামি, এটা তৌসিরের ফোনের রিংটোন। একটা মানুষ কতটা খারাপ হলে এমন রিংটোন রাখে? নাজা খুঁজে পায়নি অসভ্য ইতর ফাত্রা লোককে মেয়র কারা বানিয়েছে এই তৌসির। মরার সময় মনে হয় ফাত্রামি করতে করতে ওপারে যাবে। এদিকে ফোনে এক নাগারে বেজেই যাচ্ছে জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। নাজা বিতৃষ্ণায় কপালে কয়েক ভাঁজ ফেলে তৌসিরের ফোনের দিকে তাকায়। যে ফোনটা দিচ্ছে নিশ্চিত প্রয়োজনে দিচ্ছে, নয়তো এত করে ফোন দিত না। নাজা হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নেয় কৌতূহলী নিয়ে। এত রাতে কে ফোন দিল তৌসিরকে? আবার তার প্রেমিকা নয়তো? মাথায় আসতে নাজার দিল ধড়াক করে বাড়ি দিয়ে উঠে। নাজা নিজের কৌতূহল আর সন্দেহ দমাতে না পেরে ফোনটা সামনে ধরে। অচেনা নাম্বার থেকে কল এসেছে। নাজা ফোনটা ধরে নিঃশব্দে কানের কাছে ধরে। কানের কাছে ধরতে ওপাশ থেকে রুদ্রের হাঁপানো গলা ভেসে আসে। সে বলছে, তৌসির ভাই, ওই মাগের পুত্রে ধইরা নিছি যে তোমারে গুলি মারছে, তাড়াতাড়ি কুঠিরাও। এতটুকু শুনে নাজার হাত পা অবশ্যই আসে। ভয়ে বুক ফেটে কলিজা ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। যদি তারা জেনে যায় এই লোক নাজাদেরকেও, তাহলে শেষ। তৌসির ভয়ঙ্কর কিছু ওর সাথে করবে। নাজা বুঝে গেছে তৌসির ওকে মারবে না, কিন্তু এমন কিছু করবে যাতে নাজা নিজেই তিলে তিলে মরে যায়। নাজা ভয় এতটা আড়ষ্ট হয়ে যায় যে সে রুদ্রকে কি বলবে খুঁজে পায় না। এদিকে রুদ্র হ্যালো হ্যালো করছে। নাজা কিছু বলবে রুদ্রকে, তার আগে তৌসির গোসল সেরে বেরিয়ে আসে। এসে নাজার কানে নিজের ফোন ধরা দেখে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কার লগে কথা কও? নাজা তৌসিরকে দেখেনি। হঠাৎ তার গলার স্বর শুনে ভয়ে আতকে উঠে নাজা টাস করে তৌসিরের ফোনটা হাত থেকে ফেলে দেয়। নাজার কাঁপতে থাকা হাতটা সক্ষম হয় না ফোনটা ধরে রাখতে। নিজের ফোন মাটিতে পড়তে তৌসিরের বুকে এসে তীর বাঁধার মতো কিছু একটা ছাত করে উঠে। তৌসির চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে চিৎকার করে উঠে, ও সিনাল গো, এই ফোন আমি 6,000 টাকা দিয়ে কিনে নিছি, মাত্র 9 বছর চালাইছি, আমার এত টাকা তুই করে দিলি লস? শেষ, আমি শেষ। নাজা ভয়ে ঢোক গিলল। মরণ আসলে চারিদিক দিয়ে আসে। এখন তৌসির না নিজের ফোনের শোকে তাকে এবার কাফন ছাড়া দাফন করে দেয়। তৌসির নাজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে, কি হইল? এমনি কাঁপতাছো কেন তুমি? নাজা জোরে শ্বাস ছেড়ে শক্ত হয়ে বলে, আজব, আমি কাঁদবো কেন? আপনি এত জোরে সামান্য ফোনের জন্য চিল্লালেন তাই। তৌসির ফোনটা ভালোভাবে দেখে নেয়। সাইড বাটনেও ক্লিক করে দেখে, না ঠিক আছে, কিছু হয়নি। এই নিয়ে 27 বার পড়লো হাত থেকে, এতবার পড়েও ঠিক আছে। তৌসির নাজিম চাচার নাম্বারে কল দিয়ে সামনে পা বাড়ায় বাইরে যাওয়ার জন্যে। নাজা তৌসিরকে যেতে দেখে কিছু না ভেবে পিছন থেকে তৌসিরের হাত ধরে আটকে নেয়। নাজার হঠাৎ এমন আচরণ দেখে তৌসির থমকে যায়। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। নাজার হাতে ধরা নিজের হাতের দিকে তাকিয়ে বলে, কি হইল? নাজা নিজের বোকামিতে নিজেই অতিষ্ঠ হকচকিয়ে তৌসিরের হাত ছেড়ে দিয়ে বলে, না না না, কিছু নেই, এমনি। তৌসির এই শুনে আর চোখে নাজার দিকে এক পলক তাকিয়ে সামনে ফিরে হাঁটা ধরে। নিজের হাতের দিকে তাকিয়ে ঠোঁটের কিনারায় এক চিলতে মিঠে হাসি ফুটে ওঠে। এরই মধ্যে নাজিম চাচা ফোন ধরেন। তৌসির বলে, রুদ্র কিসে লেগে কল দিছে ক? এটা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। নাজার যান ভয়ে শুকিয়ে যাচ্ছে। যদিও যে কিলারটা তার বাড়ি থেকে পাঠানো হয়েছে তাকে নিজের পরিচয় বলা হয়নি, তারপরেও ভয়ে যান প্রাণ ওষ্ঠাগত। তৌসির কোথায় যাচ্ছে সেটা দেখতে নাজা বারান্দার দিকে পা বাড়ায়। এদিকে তৌসির করিডোরে যেতে নাজিম চাচা ওকে বলেন, তুই আর আসিস না। এই রুদ্র, বাইন কোন বাল মারাবো বুঝে না, তুই বেস্ট নে বাপ। তৌসির চাচার কথায় আশ্বস্ত হয়ে আবারও ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে নাজা নেই। মিনিটের মধ্যে সে বারান্দায় চলে গেছে। তৌসির বারান্দার দিকে যেতে যেতে বলে, আমার সিনাল খালি ব্যালকনিতে যায়, কবে না কোন দিন ভর করে নিজের ঘরে। বারান্দায় গিয়ে দেখে নাজা রেলিংয়ে হাত রেখে মাথার সামনে ঝুঁকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। তৌসির ধীর পায়ে নাজার পিছনে গিয়ে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। আকস্মিক এমন হওয়ায় নাজা ভয়ে লাফ দিয়ে পিছনে ফিরে তৌসিরকে দেখে বিস্ময়ে চরমে পৌঁছায়। তৌসির বাইরে গেল, আবার চলেও আসলো এত তাড়াতাড়ি। নাজার মাথায় হঠাৎই রাগ চড়ে যায়। কেন চড়ে, কি জন্যে চড়ে যায় বুঝে পায় না সে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে কথায় কথায় ছোঁয়া ছাড়া থাকতে পারেন না? বিষ লাগে আপনার এই ছোঁয়া, বলে শুনেন না?
তৌসির নাজহার এমন আচরণে স্তব্ধ। এই একটু আগেও তো কত ভালো আচরণ করছিল, আর এখন রূপ রং পাল্টে গেল। তৌসির তিক্ত সুরে বলে, ইচ্ছাধারী নাগিন তোরে আমি কি সাদে কই আর? তুই তো আস্ত বড় একটা রং বদলানো গিরগিটি। নাজহা তৌসিরের কথার জবাবে চিৎকার করে ওঠে, হ্যাঁ তো আমি তাই কাছে আসার ফোন দিয়ে আছেন তাই না? এই যে এতক্ষণ ধরে এত রং ঢং সব আমাকে ভোগ করার ধান্দা তাই না? আজ তো নিজের নিকৃষ্ট রূপটা দেখিয়ে দিয়েছেন, তাই নিজের চাহিদাটাও নিশ্চিত মিটিয়ে নেবেন। তৌসিরের রাগ হচ্ছে, সাথে কেমন একটা কষ্ট অনুভব হচ্ছে। নাজহা হঠাৎ বেলাইনে কথা বলছে কেন? কি হয়েছে ওর? তৌসির হাত বাড়িয়ে নাজহার দুই বাহুতে হাত রাখতে চায়, কিন্তু নাজহা তা হতে দেয় না। সে সরে গিয়ে ঘরে যাওয়ার জন্য সামনে এগুতে এগুতে বলে, বলেছি না না ছুতে আমায়। আপনারা আমায় নিজেদের স্বার্থে ইউজ করেছেন। ইউজ। আপনি আমাকে দিয়ে ফারদিনকে নিজেদের স্বার্থ হাসিল করতে পেরেছেন। আপনি একটা কিড। তৌসির নাজহার বাহু টেনে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়, দাঁত চেপে বলে, তো তোর সমস্যা এখানে যা আমি কেন তোরে দিয়ে ফারদিনে মারাইলাম তাই না? নাজহা তৌসিরের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ এটাই। কেন আপনি নিজের মতো পাপি আমাকে বানাচ্ছেন কেন? তৌসির নাজহার মাথার পিছনের অংশের একগুচ্ছ চুল হালকা মুঠো করে ধরে নাজহাকে ঝাঁকিয়ে তুলে দাঁত চেপে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।